হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকবক। আমি স্বরলিপি, হোস্ট অফ দ্য পডকাস্ট। আমার পডকাস্ট কেমন লাগছে আপনাদের অবশ্যই জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডের শুরুতেই বললাম, আমি এখানে আড্ডা মারি, গল্প করি, আর আপনাদের সেটা কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। আর যাকে নিয়ে আজকে কথা বলবো, আমার উল্টো দিকে যিনি রয়েছেন, একটা ট্যাগ আমার খুব পছন্দ হয়েছিল তার একটা পডকাস্ট থেকেই, সেটাই বলে দিই, একটা অসাধারণ মেয়ের সাধারণ গল্প। ওয়েলকাম জিলামদি, ওয়েলকাম টু টকবক। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর হ্যাভিং এই মি। ট্যাগলাইনটা আমি ঝাড়লাম কার থেকে বলো তো? গৌরব। না, তাহলে ফুটকা। ওকে, খুব আচ্ছা ভালো লেগেছিল, আমি যখন পডকাস্টটা দেখেছিলাম এই ক্যাপশনটা আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, বলে দেবো আমি ইন্দ্রজিৎ দাকে। ইন্দ্রজিৎ দা কিছুদিন আগেই আমাদের এখানে আমি বলে দেবো যে ক্যাপশনটা ঝেড়ে নিয়ে যেত তোমার। আমি তো বলেই দিলাম, ওকে, ক্রেডিটও দিলাম। বেশ। কেমন আছে জিলামদি? বিন্দাস। হ্যাঁ, তুমি সবসময় বিন্দাস থাকো। সবসময় থাকি না, বাট এখন আছি। তার আগে আমাদের একটা হাসাহাসি, একদম মানে ঝগড়াঝাটি দিয়ে শুরু হলো। ঝগড়াঝাটি বলবে তুমি? সিরিয়াসলি? একদম। ওকে, হ্যাঁ, ঝগড়াঝাটি হতে পারতো। হতে পারতো। যাকে নিয়ে আমরা কথা বলছিলাম হ্যাঁ, সে থাকলে ঝগড়া কেন, বিশ্বযুদ্ধ হতে পারতো। বেশ, চলো। জিলামদি শুরু করি। মানে তোমার প্রথম ভিডিও যখন 2 লাখ ক্রস করলো, কিরকম মনে হয়েছিল? তুমি তো চাকরি করতে তখন। আমার মনে হচ্ছিল আমি মারা গেছি বা আমি কোনো স্বপ্ন দেখছি। হ্যাঁ, কারণ 2 লাখটা কিরকম দেখতে হয় ভিডিওতে নিচে, মানে নিজের ভিডিওর নিচে বা নিজের কোনো মানে ইন্টারনেট প্রপার্টির নিচে কিরম ভাবে লেখা আমি তো জানতাম না। লোকের দেখতাম, দেখছি 200K লেখা। আমি ফোন করে যেখানে 200K মানে কি রে, বলছো 2 লাখ কেন, যে আমার ভিডিওতে হয়েছে। তো খুব মজা পেয়েছিলাম, ডেফিনেটলি খুব ভালো লেগেছিল। তোমার অঙ্কের ভীতি, ওই যে তোমার প্রথম এপিসোড ছিল লকডাউনে, হ্যাঁ, বিশাল ভালো লেগেছিল, কারণ খুব রিলেট করতে পেরেছিলাম। আমি জীবনেও অঙ্কে ভালো ছিলাম না, চেষ্টা করতাম ভালো হওয়ার, প্রচুর প্র্যাকটিস করতাম যাতে কোনোভাবে একটু ভালো সারো পাস টাস করতে পারি, কিন্তু জীবনেও ভালো অঙ্কে ছিলাম না। তো সেটা প্রচুর লোকজন শেয়ার করেছে। তোমার সঙ্গে একটু আগেই আমরা টিচার নিয়ে কথা বলছিলাম। আমরা অঙ্কে খারাপ হই, সেটা কি আমাদের জন্য না কিছুটা টিচারও দায়ী? আমি বলবো যে দেখো, একটা পুরনো কথা আছে যে কি জানো, আরে কুমাতা কদাপি নয়, এরকম একটা কি আছে না, যে যার অর্থ হচ্ছে সন্তান হয় কিন্তু কুমাতা হয় না। হয় না, কিন্তু এই ক্ষেত্রে আবার ওটা খাটে না। আমার মনে হয় যে শিষ্য শব্দটাই শিষ্য, অর্থাৎ যে শিখছে, কারোর আন্ডারে আছে, তো সে তো জানেই না আমাকে ধরে নিতে হবে। ওটা একটা মানে একটা কি বলবো, খালি পাত্র, তাকে ভরে দেওয়ার দায়িত্ব কিন্তু যে শেখাচ্ছেন তার। আনফর্চুনেটলি সেটা সবসময় হয়ে ওঠে না। তার কারণ টিচার বলতে আমরা যাদেরকে দেখি, যেটা আইডিয়াল একজন টিচারের ক্যারেক্টারিস্টিক্স হওয়া উচিত, আমার মনে হয় না আমরা যাদেরকে পাই স্কুল জীবনে বা শিক্ষা জীবনে, তারা খুব একটা সেই জায়গাগুলোকে আইডিয়ালি ভরাট করতে পারেন। একদমই, মানে আমি অঙ্কের থেকেও বেশি ভয় পেতাম। আমি সবার ক্ষেত্রে একদমই বলবো না, তাহলে তো কিছুই শিখতে পারতাম না। আমি আমার অনেক টিচারের কাছে খুব থ্যাঙ্কফুল, কিন্তু আবার ইকুয়ালি কিছু টিচারকে আমি জীবনে পেয়েছি যাদেরকে না পেলেই হয়তো খুব ভালো হতো। সেটা আমরা তোমার অনেক পডকাস্ট থেকেই জানতে পেরেছি। ইভেন এর মানে যেহেতু তোমাকে রূপ নিয়ে বা এইগুলো, এই যে আমাদের বইয়েই রয়েছে বিউটিফুল আগলি, হ্যাঁ, ফর্সা মেয়ের ছবি হচ্ছে বিউটিফুল, আর একটা কালো মেয়ের ছবি আগলি। এটা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সেটা শেখাচ্ছে। শিক্ষা ব্যবস্থা শুধু বিউটিফুল আগলি যে শিখিয়েছে তা কিন্তু না, এটা খুব বোকা বোকা ট্রান্সলেশন আমাদের কিরম পড়াতো, হি ইজ পুয়ার বাট অনেস্ট। এই কথাটার মানে কি, মানে যে পুয়ার হবে সেটা জরুরি নয় যে তাকে অনেস্ট হতে হবে, সে ডিসঅনেস্ট হবে, এটাই আমরা ধরে নিচ্ছি। তার মানে যে কেউ যদি দারিদ্র্যের মধ্যে থাকে, সে অসৎ উপায় অবলম্বন করেই দারিদ্র্যকে কাটাবে, ঠিক? এটা কখনো হতে পারে? তাহলে যারা আজকে আমরা বহু লোককে আমাদের চারপাশে দেখতে পাই, হু আর সুপার রিচ বাট দে আর নট অনেস্ট, তারা বিভিন্নভাবে বিভিন্ন রাস্তা দিয়ে উপার্জন করেন, অনেকটাই পিছনের রাস্তা। কই তাদেরকে নিয়ে তো এক্সাম্পল সেট হয় না, বইতে তো আমরা পড়ি না হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট, কোথাও শেখানো হয় না। আমি বলছি না যে যারাই ধনী তারাই ডিসঅনেস্ট, অনেকেই হার্ডওয়ার্ক করে বড় হন, অনেক এক্সাম্পল আছে। সেরকমই খারাপভাবে উপার্জন করছেন এরকম লোকও তো বহু আছে, সেটাকে কখনো করা হয় না। সব সময় সালা ঠোকো এই লোকগুলোকে যারা একটু নিচু তলায় থাকে বিভিন্ন কারণে, বিভিন্ন সার্কামস্ট্যান্সের শিকার হয়ে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটাতে মানে কি, মানে খুবই সমস্যাজনক এটা। তুমি একটা পুরো যারা পভার্টি লাইনে রয়েছে তাদের প্রত্যেককে অপমান করছো, এবং কোথায় দাঁড়িয়ে করছো, নিজের বৈঠকখানায় 4 দেয়ালের মধ্যে না, তুমি একটা গোটা শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দিচ্ছ বাচ্চাদের মাথায়
যে পুয়ার হবে তার ডিসঅনেস্ট হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এক্সাম্পল তখনই হয় যখন কেউ অনেস্ট হয়। যেখানে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ লোকই দারিদ্র সীমার নিচে বসবাস করে। আর কেউ এটা আজ অব্দি আমি দেখলাম না যে খুব জোর গলা এটা প্রোটেস্ট করলো যে এইগুলো কি পড়াচ্ছেন আপনারা। যাই হোক, ছিলাম দি, তোমার যে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে একটা করে মেসেজ থাকে। এবার একদম শুরুর দিকে যাই, যখন তুমি চাকরি করছো, তোমার প্রথম একটা ভিডিও বিশাল ভাইরাল হলো, তারপর তুমি যখন চাকরি ছাড়লে, কোথাও কি ভয় করেছিল? দেখো, আমি খুব ভীতু মানুষ। এমন নয় যে রাস্তাঘাটে মারপিট হলে মারপিট করবো না নিজেকে বাঁচাতে, সেই ভীতুর কথা বলছি না। না না না, ভীতু ইন দ্য সেন্স কি হবে, আচ্ছা এটা করলে কি হবে, এটা করলে কি হবে, যেমন আর 10 জন ভাবে আমি 100 ভাগ সেভাবেই ভাবি। কিন্তু আমার না এই চাকরি, এই 8টার সময় বেরিয়ে 8:40 ট্রেন ধরা, রাত্রির 10টায় ধুঁকতে ধুঁকতে ফিরে চোখ বন্ধ করে আধ ঘুম হয়ে খাওয়া, খেয়ে ধপাস করে শুয়ে ঘুমিয়ে পড়া, এই লাইফটাতে আমি আর পারছিলাম না, মানে ক্লস্ট্রোফোবিক লাগছিল। জীবনে 6 মাসের বেশি চাকরি করতে পারিনি আমি। 6 মাস করে বিভিন্ন জায়গায় চাকরি করেছি, খুব কষ্ট করে 6 মাস কাটিয়েছি। বলতে পারো আমার চাকরি জীবনটা আমি ইনস্টলমেন্টে করেছি, ঠিক আছে, এখানে একটু এখানে একটু এখানে একটু, ইএমআইতেই চলে গেছে আমার চাকরি জীবন। যদিও সেই টাকা ইএমআই দিতে পারিনি কোথাও কোনো জিনিস কিনে, সেটা আলাদা কথা। কিন্তু যেদিনকে বুঝলাম যে কোথাও লোকে আমার এই ভিডিওগুলো অ্যাকসেপ্ট করছে, সেখান থেকে আরো একটু ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, মানে এটা মাথায় রাখো, যখন আমি ছাড়লাম তখন আমার চ্যানেল মনিটাইজড নয়। আচ্ছা, জাস্ট আমি ছেড়ে দিয়েছি, আমার আর ভালো লাগছে না, আমি একটা করবো রাস্তা না। তুমি পেয়ে গেছো, একটা মঞ্চ পেয়ে গেছো। দেখো, রাস্তা পেয়েছি গলি পেয়েছি আমি জানি না, আমার ভালো লাগছিল না, আমি আর পারছিলাম না, মানে মনে হচ্ছে কেউ আমাকে পেছনে লাথি মেরে মেরে অফিস পাঠাচ্ছে। এটা কারো জীবন হতে পারে না। মানে থ্যাঙ্কফুলি আমার মাথার ওপর ছাদ আছে, বাবা আছে, মা আছে, সেই জন্য না কোথাও এই দুঃসাহসটা করা যায়। আমি যদি, আরও অনেকে আছেন যারা খুব দারিদ্র্যের শিকার, সেরকম কোনো ফ্যামিলি থেকে বিলং করতাম, তাহলে হয়তো দুঃসাহসটা দেখাতে পারতাম না। সেই অর্থে যে আমি বিরাট স্ট্রাগল করেছি, আমায় নিয়ে বায়োপিক হয়ে যাবে সেরকম তো না, কিন্তু কি করতে পেরেছি এইটা ভেবেই যে আমি খেয়ে পড়ে বাঁচবো বাবা, কিন্তু আমি আর পারছি না। লোকে আমায় ঘরকুনো বলুক, কুঁড়ে বলুক, যা খুশি বলুক, আমি এটা দিয়েই কিছু করলে হবে, নাহলে আমি মনের আনন্দেই বানাবো, কিন্তু আমি আর চাকরি করব না, ব্যাস। তোমার কথাতেই শুনেছিলাম যে তুমি বলেছিলে আমি ছোটবেলায় যেরকম ছিলাম, আমার বাবা মা আমাকে নিয়ে খুব একটা কিছু আশা করেনি, এখনো করে না। তারপর যখন মানুষ এরমভাবে তোমাকে অ্যাকসেপ্ট করেছে, এতটা জনপ্রিয় হলে, তখন তোমার মা বাবার রিয়েকশন কি? খুশি হয় যখন রাস্তায় কেউ আমার সাথে ছবি টবি তোলে, একটু দাঁড়াও একটা ছবি তুলি, তোমার ভিডিও খুব ভালো লাগে, এই ধরনের লাইনগুলো শুনতে পায়। তোমার ভিডিও তোমার বাড়ির লোক দেখে? হ্যাঁ, যখন ভিডিওটা আপলোড করে দিই তখন একবার দেখে, এবং সত্যি কথা বলবো, অনেস্টলি এটা আমি কোনো পডকাস্টে বলিনি, বলো। আমার ভিডিও যেহেতু অনেকেই ফ্যামিলি নিয়ে দেখেন, বলে যে তোমার ভিডিও বাবা খুব পছন্দ করে, মা পছন্দ করে। তার কারণ হচ্ছে আমি একটাও গালাগাল দিই না, কিন্তু এমন না যে আমি বিরাট ধোয়া পাতা, ঠিক আছে, প্রচন্ড মুখ খারাপ যাই বলো, গালি কিন্তু আমাদের বাংলা সংস্কৃতি বা সাহিত্যের অংশ। কোনো সাহিত্যের অংশ গালাগাল হতে পারে না। গালাগালটা কেন আমরা দিই? বিকজ উই এক্সপ্রেস আওয়ার ডিসগাস্ট। আমাদের ভালো লাগে না, বিরক্ত লাগে। কাউকে চড় মারার থেকে গালাগাল দিয়ে মিটিয়ে নেওয়া ভালো, ফিজিক্যাল হওয়ার থেকে তো ভার্বাল হওয়া ভালো, তাতে এটা মিটে যায়, টিফটা মিটে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে আমার যেহেতু আমার বাবা মা দেখে, সেহেতু আমি গালাগাল ফালাগাল ইউজ করি না, কারণ আমার বাড়িতে টেকা দায় হয়ে যাবে আমি যদি একটা ভিডিওতে ভিউয়ের জন্য কটা গালাগালি দিয়ে দিই। মানে বাচ্চা ছেলে পেলে গালাগালি দিয়ে ভিডিও করে, আমি দেখি হাসি, যে আমি যদি মুখ খুলি, আমার তো এরা যদি পিএইচডি, আমার পোস্ট ডক্টরেট হয়ে গেছে, ঠিক আছে, আমি যে সার্কেলে মিশেছি। কিন্তু যখন দেখি যে একজন বয়স্ক লোক, বয়স্ক মহিলা, ঠাকুমা কেউ, সে বলছে তোমায় আশীর্বাদ করি, অনেক বড় হও, শুনে ভালো লাগে, তখন মনে হয় ভাই কি যায় আসে, দুটো গালাগাল না দিয়ে ভিউটা একটু কম হচ্ছে। এটা তো পাওয়া যায় না। আজকে 20-22 বছরের ছেলেগুলোকে একটা ঠাকুমা চেনেই না, বিকজ তারা রিলেটই করতে পারে না এই কথাগুলোর সাথে। আমারটা তো পারছে, একদমই ঠিক আছে, আস্তে আস্তে হবে, আর একটু এতটা হয়েছে যখন বাচ্চারাও দেখছে, বয়স্করাও দেখছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি আমার পরিচিত সার্কেলে খুবই ওপেন, আমার মুখ খুব খারাপ, আমি নিজেকে একদমই ফ্ললেস আইডিয়াল কেউ বলি না, কিন্তু হ্যাঁ ভিডিও করার সময় বিরত থাকি। তোমার ছোটবেলাটা কেমন ছিল? মানে তুমি শান্ত ছিলে নাকি খুব বিচ্ছু ছিলে? আমি প্রচন্ড বদমাইশ ছিলাম,
মানে 2 দিন ছাড়া ছাড়া বাড়িতে নালিশ আসতো পাড়া থেকে, মানে এরকম। আমি অনেক বাজে বাজে কাজ করি। আমাদের পাড়া একজনের একটা বড় পেয়ারা গাছ ছিল, মানে গাছটা এক্স্যাক্টলি কার আমরা জানতাম না। যেদিনকে ধরো মাঠে একটা রেষারেষি চলতো, যারা আগে পৌঁছে যাবে মাঠে তারা খেলবে। তো আমরা 3:30টার সময় গিয়ে দাঁড়িয়ে পড়তাম। আমার পাড়ায় সব ছেলেরাই ছিল, তো আমি তাদের সাথেই বড় হয়েছি, তো আমি ওদের সাথেই ক্রিকেট খেলতাম। আমি খুব পাড়ায় ছিল না, আমি একাই ছিলাম। তো আমরা আগে গিয়ে মাঠ দখল করতাম। যেদিন বড়রা খেলতো তাড়িয়ে দিত, তখন আমরা একটা বন্ধুর বাড়ির গলিতে খেলতাম। কিন্তু গলিটা অদ্ভুত, এতটা গলি হয়ে গিয়ে কিছুটা জায়গা ছড়ানো থাকতো। এপাশে একটা ডোবা, একটু গাছ, একটা পেয়ারা গাছ, ওই গাছটা। আর সোজাসুজি যেখানে ব্যাট করছি তার উল্টো দিকে সোজাসুজি একজনের একতলা একটা বাড়ি। সেটা তার কিছুদিন পর দোতলাও হয়ে গেল, আমরা যখন ছোট খেলাধুলা করি। তো ওই আমি পেয়ারা ভালোবাসি না খেতে, কিন্তু পেয়ারা পাড়তে ভালোবাসতাম। গাছে তত্তরিয়ে উঠে যেতাম, ওপর থেকে পেয়ারাগুলো ফেলতাম, বন্ধুগুলো নিচের ছেলেগুলো দাঁড়িয়ে থাকতো, ওরা নিয়ে পকেটে নিয়ে নিত। যখনই উঠতাম একজন বুড়ি মানুষ উল্টো দিকের বাড়িটা থেকে এই নাপ করতো, আমাদের নাপ। একদিন ওপরে উঠেছি, পিঁপড়ে রোজ কামড়াতো। সে কোথা থেকে একটা ফুল ঝাড়ু না ঝুল ঝাড়ু নিয়ে চলে এসছে, দিয়ে নিচে থেকে আমাকে খোঁচা মারছে, নাববি। এবার আমি বলছি কেন নাববো, তোমার বাবার গাছ। বাবা তুলে কথা বলে দিই, বলছে সত্যিই তো আমার বাবারই গাছ। বুড়িটারই বাবার গাছ ছিল, মানে ওদেশি গাছ, ওর বাবাই বোধহয় লাগিয়েছিল এরকম কিছু, বিশাল বড় পেয়ারা গাছ ওটা। একে পিঁপড়ে কামড়াচ্ছে, তার মধ্যে খোঁচা মারছে, বন্ধুগুলো পালিয়ে গেছে, এত বাজে। এবার আমি নেমে যেতে যাচ্ছি, ধরতে গেছে, ঠেলা মেরে চলে এসছি। বাড়ি চলে এসছে ভাই, এসে দেখছি বসে আছে বুড়ি ছেলেকে নিয়ে। তুমি বাড়ি গিয়ে দেখতে বসে? হ্যাঁ, আমার বাবা দিল ভালো করে আমাকে আগা 5 তলা। আচ্ছা, তুমি মার খেতে ছোটবেলায়? প্রচুর মার মেরেছে, আমিও পুলিশের মার মেরেছে আমার বাবা। বাবা মারেনি, তোমার মাও দিয়েছে। ভূগোল মুখস্থ না হলে মা মেরে দিত। গঙ্গা নদীর গতিপথ মুখস্থ করলো। গঙ্গার ব্যাপার কোথা দিয়ে যাবে, আমি কেন মুখস্থ করবো? প্রচুর মার মারতো। তো যাই হোক, এবার মার তো খেয়েছি। আরেকদিন পড়তে গেছি, একটা ছেলে আমার সাথে পড়তো, সে আমারই ক্লাসে, আমারই বইছি, কিন্তু পড়তো নিচু ক্লাসে। টিচার ওকে খেলাতো, ওর কি দোষ? এবার ও পারেনি গিয়ে একটা আমাকে দেখিয়ে, দেখ তোরই বইছি, উঁচু ক্লাসে পড়ে, তুই পারিস না, তুই এখন 1-এ বসে আছিস না। আমি তখন 3-তে, ও 1-এ। দাও তো কানটা মুলে দাও তো, টিচার বলেছে। রেডিও নবের মতো ঘুরিয়ে দিয়েছে। বাড়ি চলে এসেছি, দিয়ে কার বাড়িতে খেলতে চলে গেছি আবার। আমি বসতামই না বাড়িতে। চান ঠান করার সময় যখন বাড়ি ফিরেছি, আমার মা দেখছি থমথম করছে মুখ চোখ, বাবা এরাম করে দেখছে, দাদু আমার দিকে দেখছে, মানে চন্দন দস্যু চলে এসছে বাড়িতে। এরই অপেক্ষায় ছিলাম আমরা। এরম কি হয়েছে, কি করেছিস তুই টিটোকে, কি করেছিস? ওর মা এসেছিল ছেলেকে নিয়ে, গানটা এইটুকু হয়ে গেছে। কি বলছে, কান ছোট বড় কি করে হয়ে যাবে? আমার মনেও নেই যে আমি কান মুলেছি ওর। তারপরের দিন খেলতে, মানে ওই দিনই বিকেলে খেলতে ওদের সাথেই খেলতাম, ওই বন্ধুর গলি, ওটা টিটোদেরই বাড়ির গলি। আচ্ছা, গিয়ে দেখছি টিটোর কান দুটো আলাদা আলাদা লাগছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, ওটা অস্বাভাবিক। দেখছি লাল নীল কালো সবুজ কেমন একটা চকরা বকরা ক্যালিকো বেড়ালের মতো দেখতে লাগছে কানটা। আমি ভাবছি ভাই আমি মুড়ে দিয়েছি, বুঝতে পারিনি। এইবার বাড়ি গিয়ে কি মারলো। বাবা বাড়ি ছিল না, মানে বাবা ছিল তখন, কিছু খেয়াল না। ওই যে ওদের বাড়ি থেকে আবার খেলে এসছি, পাট করে ইস্ত্রি করে দিয়েছে আমাকে। প্রচুর মারতো। আমি করতাম, আমিও প্রচুর খেয়েছি। না, আমি প্রচুর করতাম। তুমি ধারণা করতে পারছো না আমি কি অসভ্য ছিলাম ছোটবেলায়, ভীষণ বাজে। একজনের গরু খুলে দিয়েছিলাম বাড়ি থেকে, দড়ি নেবো বলে। ঘটনাগুলো একটু বলো। দড়ি নেবো বলে গরু খুলে দিয়েছি ভাই, গরু পালিয়ে গেছে বাড়ি থেকে, গরু খুঁজে পাচ্ছে না, হাতে দড়ি নিয়ে খুঁজছি। গরুটা পালিয়ে গেছে, বাছুরটা করে ডাকছে, ওরা ঘুমোচ্ছে দুপুরবেলা। কি হয়েছে রে এত ডাকছে কেন? ওই গরুটা বেরিয়ে যাচ্ছে, না গরু ছুটছে, পগার পাড়ে ল্যাজ ব্যাজ তুলে হাতে দড়ি নিয়ে ছুটছি, খেলবো। আবার বাড়িতে বলে দিয়েছে গরু পালিয়েছে। আমার মার, হ্যাঁ মার তো এমনি মারতো, কি ভুলেও গেছি কেন মার খেতাম। একটু মনে করো তুমি, আমার পেট ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে। এই জন্যই তোমার ভিডিও এত ভাইরাল হয়ে যায় না তো। মানে আই হ্যাড আ গ্রেট ছোটবেলা, ঠিক আছে? ছোটবেলা যেরকম হওয়া উচিত। আমাদের ছোটবেলায় তো পাকামো ছিল না, সবটাই দুষ্টুমি ছিল।
তারপর ধরো একবার ক্রিকেট খেললাম আমার বাড়ির ওখানে, একজনের বর ছিল, লোকটা মহা তেঁদর ছিল, বাড়িতে গাড়ি রাখ না, একটা ঢ্যাড্যারে স্কুটার, চেতক না পেতক কি স্কুটার, সে ওটা অকশানে দেওয়া উচিত যে একটা অ্যান্টিক, ওটাই চালাতো, ওটা নিয়ে রেখে দিয়েছে, রান আউট করে বলে বল ছুটেছি, স্কুটার আউট হয়ে যায়, স্কুটারের ব্যাক লাইটটা ভেঙে দিয়েছি, ঠিক আছে? কে ভেঙেছে আমিও বলছি কে ভাঙলো বলতো, কে ভেঙেছে, আমি ভেঙেছি। এবার কিছু বুঝতে পারেনি, আমার মামাকে ডেকেছে, মানে ও সাসপেক্ট করেছে আমাদের মধ্যেই কেউ করেছে, আমার ছোট মামাকে ডেকে আগা পাঁচতলা ঝেড়ে দিয়েছে, সে এবার এসে মামার বাড়িতে বলছে, মামার বাড়ির সবাই লোক আমাকে বলছে, মা আনতে গেছে মাকে বলছে, মা আবার বাড়িয়ে না আমাকে পিটে দিল। আমি তো পড়ে গেলেও আমাকে পেটাতো, গেছি কেটে গেছে আমাকে। ছোটবেলায় জ্বর হলেই বলতো আরো ভেজ, আরে ভাই আমি কি ছোট নই, আমি জ্বরকে তুমি আয় আয় করে ডাকিনি, তোর তো আসবেই, মানে মা বাবারও জ্বর আসতো, ওরা বৃষ্টিতে না ভিজলেও আসতো, ওদের কিছু হয় না, কিন্তু কেউ বলার নেই, আমি হলেই আমায় বকতো, সব স্কুল না যাওয়ার ফিকির, আমি এত বড় সায়েন্টিস্ট ভেঙে আমার নামেও দোষ দিয়ে দিত, দিয়ে মেরে দিত। না এই দোষ চাপিয়ে দেওয়াটা হয়নি, এইটা আমার হয়েছে, কোনো একটা কিছু ভেঙে গেছে, হয়তো মায়ের জন্যই ভেঙেছে বা নাও হতে পারে, এমনি এমনি ভেঙেছে বা কিছু একটা কারণে ভেঙেছে, আমি ভেঙেছি বলে সেই রাগটা আমাকে পিটিয়ে দিল, এরকম প্রচুর, মানে তুমি ভিকটিম, তোমাকে আবার দোষও দিচ্ছে, ভিকটিম ব্লেমিং চলছে, এরকম প্রচুর মার খেয়েছি। ভিকটিম ব্লেমিং সত্যি আমরা একটা জেনারেশনে আছি যে আমরা খুব ভালো একটা ছোটবেলা পেয়েছি। তুমি আমার জেনারেশন নাও, তুমি ছোট আমার থেকে, বাট আমি যে সময়টা ছিলাম ইট ওয়াজ গ্রেট, অ্যাবসলিউটলি গ্রেট, প্রচুর মার, প্রচুর আনন্দ, প্রচুর খুশি। নেতাজির জন্মদিন, পতাকা তোলা হবে, চাপও ছিল না পড়াশোনার, আমার প্রচুর ছিল, কিন্তু আমি চাপটা নিইনি কখনো। আমি সেটা আমার বন্ধুর বাড়িতে নেতাজির জন্মদিনে ফ্ল্যাগ তোলা হতো, বন্ধু একদিন স্বপ্ন দেখেছিল, স্বপ্নের দেবতা আসে, ওর জন্মদিনে নেতাজি আসতেন, তার কারণ নেতাজিকে অ্যাকচুয়ালি ওয়ার্শিপ করতো, নেতাজিকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ও ঠাকুরের মতো করতো আমার বন্ধুটা, সেটাই বোধহয় সবার করা উচিত, মানে বাঙালি আইকনদের মধ্যে উনি যে ধরনের, আমার মনে হয় না কিছু মানুষ, কিছু বাঙালি আছেন তারা ঠিকঠাক তাদের মূল্যায়ন হয়নি, তাদের নিয়ে যতটা সেলিব্রেট করা উচিত, নেতাজি, সুভাষচন্দ্র বোস, তারপরে ধরো সুকুমার রায় ওয়াজ আ লেজেন্ড, ওইরকম আবোল তাবোল এখন যারা কবি আছেন লিখে দেখাতো, কেউ পারে না, কেউ, অসম্ভব। তো যাই হোক, নেতাজি লিখেছেন তো বাচ্চাদের ছড়া, আমার জানা নেই, আমি জানিও না, আমি মনে করতে পারছি, আমি নেতাজির ছড়া ভাবছিলাম, এই বিষয়টা নিয়ে আমি না এগুলোই ভালো, বিষয়টা পলিটিক্যাল দিকে গিয়ে যাচ্ছে, লেটস জাস্ট কিপ ইট देयर। তো যাই হোক, ও নেতাজিকে স্বপ্নে দেখতো, আর ও একটা স্বপ্নেই ঘুরে ঘুরে আসতো, আর আমি ওকে বলতাম জাতিস্বর, তুই আগের জন্মে কেউ ছিলি, এইসব বলতাম। কি স্বপ্ন না, নেতাজি নাকি ওকে বলেছে তুমি তোমার বন্ধুদের খুঁজে বার করো, সবাই একটা গুহায় ঢুকে গেছে, ও নাকি তার মধ্যে শুধু ওই টিটো যাকে মেরে কানলাল করে দিয়েছিলাম ওকেই খালি খুঁজে পেতো, আর আমাদের নাকি খুঁজে পেতো না। তো ওর বাড়িতে ফ্ল্যাগ তোলা হবে, আমাদের প্রেসিডেন্ট আসবেন, কে প্রেসিডেন্ট, ওর বাবা এলো, পতাকাতে ওই গাঁদা ফুলের কুঁচো ভরা আছে, নেতাজির ছবিটা আমরাই সাজিয়েছি খুব সুন্দর করে, ধূপটুপ, মানে আমরা ছোট তখন, কত বয়স 10-11, ওই সময় এসব করতাম। এখনকার 10-11 বাচ্চারা কত অ্যাডভান্স, আমরা নিজেদের মানে যেগুলো বড়দের করতে দেখতাম ক্লাবে, নেতাজির ছবিতে মালা দেওয়া হবে, আমরা আমাদের স্বল্পই দিয়ে 2 টাকা করে দিয়ে মালা ধূপ নিয়ে আসতাম, এইগুলোই আমাদের সব ছিল। ওর বাবা প্রেসিডেন্ট, ওর বাবা জানে না কিন্তু ওর বাবা প্রেসিডেন্ট, আমরা জানি, এসছে ক্লাবে যা দেখেছি ওটাই, এবার আমরা বরণ করে নেবো আমাদের প্রেসিডেন্টকে, চন্দন তো নেই, পাউডার দিয়ে বরণ হচ্ছে ওর বাবাকে, ঠিক আছে, পাউডারের টিকা লাগানো হলো, ওর বাবাও লাগিয়ে নিল। এইবার প্রেসিডেন্ট পতাকা করবেন উত্তোলন, কুঁচো ফুল ভরা আছে, টানছে তো মালটা খুলছে না, দড়িটা খুলছেই না কিছুতেই, মানে এমন দড়ি বেঁধেছে, দড়িতেও গেঁট, আর পতাকাটা বেচারি মানে নড়ে নড়ে এরম করছে, তাও খুলছে না, লাস্টে ঝটকা মেরেছে, সে পতাকা খুলে ফুলটা ওর বাবার মাথাতেই পড়ে গেল। ও বাবা বলছে কি করিস এসব, ভুলভাল, আমাকে দেরি করে দিচ্ছে, একটা জায়গায় যাবো। ওর বাবারও কি, ওর বাবা ব্যবসা করতেন, তো ছুটি ফুটি ওরকম কিছু থাকতো না, হয়ে গেল ওর বাবা সবাইকে খাওয়াতো। তারপর আমরা নেতাজির ছবির সামনে বসে আমরা এতটাই এইসব ব্যাপার মেনটেন করেছি ছোটোবেলায়, ধনধান্য পুষ্পভরা গাইতাম, তারপর জাতীয় সঙ্গীত গেয়ে জয় হিন্দ বলে তারপর যে যার বাড়ি যেতাম। এইগুলো ছিল মানে আমার ছোটোবেলা। এখন ভাবতে পারবো আমি
কোনো 5-6টা বাচ্চা মিলে কারুর বাবাকে প্রেসিডেন্ট বানিয়ে আমরা নেতাজির জন্মদিন পালন আমি অন্তত দেখি না। যদি কেউ করে তাহলে খুব খুশি হব। একদমই এই কালচারটাই তো নেই। এটা কিন্তু শুধু আমাদের কাছে, ওটাও তো খেলারই মতন, কারণ ওটা আমাদের কাছে একটা ইভেন্ট আমরা করছি। আমাদের পাড়ায় বন্ধু বান্ধব ছিল, এখনকার বাচ্চাদের পাড়ায় বন্ধু বান্ধব কোথায় রয়েছে? একদম ঠিক কথা বলেছো, এটা পাড়াটাই তো উঠে গেছে। হ্যাঁ, মানে পাড়া বলে তার কিছু পাড়া কালচারটা নেই, ফ্ল্যাট কালচার। ফ্ল্যাটও হয়ে যায়, তাহলে ফ্ল্যাটের ওপর নিচেও বন্ধু নয়, ওর সাথে মিশবি না, বন্ধু নয় কিন্তু শত্রু বটি। হ্যাঁ, ওপরে কাপড় মেলবে, জল পড়ছে, ওর সাথে মিশবি না। না মিশবি না টিসবি না জানি না, এখনো আছে ওই আর কি। এটা এখন অনেক বেড়ে গেছে এগুলো, কি জানে কি হয়েছে। আমি লোকের সাথে অত মিশিও না, আমার গুটি কয়েক বন্ধু আছে বাবা। আচ্ছা, এই তুমি যাদের কথা বললে টিটো, তারপরে এরাও তো এখন সবাই তোমার মতো বড় হয়ে গেছে। টিটো এখন ওর বাবার ব্যবসা দেখে, তুমি এখন একটা, আমি এইসব করি। তো তাদের ফিলিংস কি যে তাদের মধ্যে একজন বন্ধু যত ফেমাস? দুঃখের বিষয় দেখাই হয় না। আমার বড়নগরের পুরনো পাড়ায় ওরা থাকে। সঞ্জিত, মানে যার বাবাকে আমরা প্রেসিডেন্ট বানিয়েছি, সঞ্জিত আছে ওর বাড়িতেই। এখন কি কাজ করে জানি না, বছর 2 আগে লাস্ট দেখা হয়েছিল, তাও রাস্তায়। বিশাল লম্বা, ও ছোটবেলাতেই বিরাট লম্বা ছিল। ও আমাদের বন্ধুদের মধ্যে হাইয়েস্ট মার্ক পেত, তার কারণ ওর বাবাকে হিন্দি সিনেমার নকল করে দেখাতে যেত, ওর বাবা মারতো। ওর বাবা ছিল ভিলেন আমাদের। বাবাকে প্রেসিডেন্ট করেছে, পরের দিনই বাবা মেরেছে। হ্যাঁ, ও আবার বাবা কিরম করে মেরেছে স্কুলে এসে দেখাতো। ওর বাবা বলছে কালকে কি বই দিয়েছে, বই বল, আমরা সিনেমা না, বইটা দেখেছিস কিরম করে মারছিল? আমার বাবা পুরো ওরম ভাবে মারে। কিরম, কিরে কত পেয়েছিস, অঙ্কে কত পেয়েছিস? আমার বাবা হাসে, তারপরে মারে। এরকম করে কার বাবা মারে, ও এইসব বলতো। তো ছোটবেলাটা আমার খুব, মানে ছোটবেলার মতোই ছিল। বলছি মান্নাদের কফি হাউসের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলগুলো এভাবেই হারিয়ে যায়, যে যার মতো ব্যস্ত হয়ে যায়। আমি কফি হাউসে একবারই গেছি, কফি তাও হাউসে 1 মাস বোধহয় হয়নি। ও হ্যাঁ, বলতেই পারো, ছোটবেলা থেকেই তো শুনে আসছি। কি জানো, রমা রায় কোথায় চলে গেছে, বিয়ে করে কোথায় আমেরিকা চলে গেছে। হ্যাঁ, আমি আমেরিকার নয়, আমি শ্রীরামপুর চলে গেছি পড়ানো। শ্রীরামপুরে চলে এসেছে। এরপর যেটা বলছি, এই যে পডকাস্ট এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, এখন অনেক জায়গায় এই পডকাস্ট হচ্ছে। তোমার অনেকগুলো পডকাস্টে আড্ডা শুনেছি। এই পডকাস্ট কালচারটাকে কিভাবে দেখছো? এটা কিভাবে মানে ইউটিউবে কিভাবে রিচ করতে পারে, বা এর ভবিষ্যৎ কি? দেখো, পডকাস্ট এই টার্মিনোলজিটা খুব পুরনো নয়। যবে থেকে ইউটিউবে এই ইন্টারভিউ সেশনগুলো আপলোড করা শুরু হয়েছে, তবে থেকে পডকাস্ট। এর আগে তো আমরা ইন্টারভিউই বলতাম, এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে। সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জমানা থেকেই একটু যারা চেনামুখ হয়ে ওঠেন তাদের ইন্টারভিউ করা হয়। আগে সবাই চেনামুখ হতে পারতো না, এখন সেই সংখ্যাটা, চেনামুখ হওয়ার সংখ্যা অনেক বেশি, বিকজ অফ ইন্টারনেট। আগে আমরা ভাবতেও পারতাম না যে সিনেমা না করে বা ক্রিকেট না খেলেও কেউ জনপ্রিয় হতে পারে। কিন্তু আজকাল বহু লোক আছে যারা এগুলোর কোনোটাই করে না, বা এর ধারে কাছ দিয়েও যায় না, কিন্তু বিশাল জনপ্রিয়, বিকজ অফ ইন্টারনেট। দে হ্যাভ বিকাম ইন্টারনেট পার্সোনালিটিস। এবার পডকাস্ট যদি বলো, তাহলে বলবো সত্যিকারের ভালো আলোচনা হয়, কিন্তু বেশি যেগুলোতে ভিউ আছে, সেই ডাকিনি, যোগিনী, কে কোথায়, তোমার একটা এপিসোড আমি দেখলাম, কে কার মা ভূতে ধরে বাবাকে কামড়ে দিয়েছে, জ্যোতিষী হওয়া সহজ উপায়। হ্যাঁ, ওটাতে আবার লোকে অফেন্ডেড হয়ে গেছে। কত জ্যোতিষী আছে, মানে তাদের নাম দেখতে পাচ্ছি, তাদের চ্যানেলের নামগুলো তো আছে, তারাও ইউটিউবে আছে, বুঝতে পারছি সে নিজেই জ্যোতিষ করে, ঠিক আছে। তারা এসে কতটুকু জানেন জ্যোতিষের? আই ডোন্ট নো, আই ডোন্ট ওয়ান্ট টু নো, আই ডোন্ট নিড টু নো। আমি জ্যোতিষ জেনে কি করবো? আমি মজা করে বলছি যে তুমি যদি জ্যোতিষের জটাও না জানো, আমি জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষ বিদ্যাটাকে ছোটই করিনি। এরা শোনে কম, বোঝে বেশি, বা বোঝেও কম, কিন্তু দেখায় বেশি, খুব বুঝি, কিচ্ছু জানে না, নিজেরাও বোধহয় কিছু জানে না। কারণ আমি বললাম যে আপনি যদি কিছু না জানেন, আপনি যদি ফেক করেন যে আমি ফেক জ্যোতিষী, ভাব নেবেন কি করে, অ্যাজ ইফ ইউ নো সামথিং অ্যাবাউট জ্যোতিষ। হ্যাঁ, তো সেইটা বললাম। দেখতে পাচ্ছেন না কমেডি ভিডিও, কতটুকু জানেন আসলে ব্যাপারটা তো সত্যি কথা, তুমি যে কথাগুলো বলেছো না সত্যি বড়। এটা আমার মজার কথা কি জানো, আমার বাবা নিজে প্র্যাকটিস করে জ্যোতিষবিদ্যা, প্রফেশনালি নয়,
আমার বাবা কোষ্ঠী দেখতে জানে, মানে যেটাতে অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স লাগে, গুনে গুনে এই হ্যান ত্যান, এই ওই এর ঘরে ও বসে আছে, তার বেডরুমে ও বসে আছে, এই ধরনের কথাবার্তা বলে। আমি কিচ্ছু বুঝতে পারি না। শনির ঘরে শনির 7.5 12 হাতি, আমি এগুলো কিচ্ছু বুঝতে পারি না। তো আমি মজা করেই বলেছি আমি তো কিছু জানি না, কিন্তু আমি যদি বলি স্বরলিপি দেখি তোমার হাতটা দেখে এরকম ভান করি, আমি এমন কিছু টার্ম ইউজ করবো তুমি ভাবে ও তাহলে মেবি ও জানে, আমি সেটাই বলছি। সবাই তাই বলে। ও এটা বড় সড়ো ফাঁড়া ছিল, কেটে গেছে। কিন্তু কতটুকু জানো তুমি জ্যোতিষের ব্যাপারে? আরে আমি কেন জানতে যাবো, আমি তো বলছি আমি জানি না, না জানলে তুমি ফেক করবে কি করে? I just know the terms, some of the terms. আমি সবকটা টার্মও জানি না। সত্যি কথাটাই লেগে গেছে। আরে প্রচুর লোকজনকে দেখছি, মানে ছিলেন কবি, হঠাৎ করে লেখালেখি, আমার প্রোফাইলে ছিল, লেখালেখি করতো, তার মেয়ে আমার মায়ের স্টুডেন্ট ছিল, হঠাৎ করে দেখছি ট্যারট কার্ড সাজিয়ে বসেছে, মানে এই 1 বছরের মধ্যে এরকম মানে কার্ড হয় না, টেরো রিডিং এর আবার সেশন হয়, মানে শেখানো হয়। তারপরে সে বিভিন্ন রকমের রেমিডি নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। না এগুলোর কোর্স হয়, জানো আমি তোমার সত্যি কথা বলছি, হয় কেউ যদি শিখে করে তাতেও প্রবলেম নেই, কিন্তু কিছু লোক ভান এত করে না, তারা এমন করছে সবসময় সঙ্গে একটা মানে মানি ব্যাগে ডাইনি নিয়ে ঘুরছে, ও নাকি সব ওকে বলে দেয় এরকম। তারা পডকাস্টে বসে ভাই মনে হচ্ছে তারাপীঠে এসিস, তারাপীঠে শ্মশানে যজ্ঞ করতে বসছে, এমন একটা ভান করে। আমি আমার এপিসোডে অন ক্যামেরাই কথাটা বলছি। আমার এই পডকাস্টে একজন এসেছিলেন যাকে দেখে আমার মনে হয়েছিল যে ঠিকঠাক নয়, যেহেতু আমাদের তখন প্রথম পডকাস্ট শুরু হয়েছিল। কথাগুলো এখন বলছো? হ্যাঁ বলছি, কিন্তু পরে শুনবে, সে বুঝতেও পারবে। আমি বলছি you are really brave. আমি বলছি না, আমার বলতে কোনো অসুবিধা নেই। তখন আমাদের প্রথম 2-3টে এপিসোড হয়েছে, তখন আমরা মানে শিখছি, এক্সপেরিমেন্ট করছি কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের যিনি এসেছিলেন তাকে আমার করতে গন্ডগোলে লেগেছিল, মানে আমি বলেছিল যে আমি ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারি, অমুক তমুক হ্যানা তেনা সব। মানে তাহলে আপনি এখানে কেন? মানে আমি ডিরেক্টলি জিজ্ঞেস করেছিলাম যে মানে আপনি তো একটু মানে আপনাকে তাহলে প্রচার করতে হচ্ছে কেন? আপনি নিজের বইটা নিয়ে এসেছেন এখানে অ্যাড করার জন্য, হ্যাঁ, বা আপনার নাম্বারটা আমার ডিসক্রিপশানে দিতে হচ্ছে কেন? আপনি তাহলে নিজেরটা করলেন না কেন? অন্য কিছু করতে পারতেন। বলছে আমার হাতে লেখা রয়েছে যে আমি স্পিরিচুয়াল লাইনে না গেলে আমার উন্নতি নেই, তাই আমি স্পিরিচুয়াল লাইনে। আমার বলতে কোনো অসুবিধা নেই। লাইন, হ্যাঁ লাইন, স্পিরিচুয়াল লাইন, লাইন উনি এই শব্দটা ইউজ করেন, স্পিরিচুয়াল লাইন। হ্যাঁ, এটা আমার ঠিক মনে নেই লাইনে আছেন দাদা, আপনি যে লাইনেই থাকুন না কেন, আপনি লাইনটা দাদা দিদি যেই হন, লাইন আপনি ঠিক ধরে নিয়েছেন, বাট ডোন্ট ক্রস দ্য লাইন লোককে ঠকানোর ক্ষেত্রে। আমার ভাগ্যে লেখাই আছে যে আমি স্পিরিচুয়াল লাইনে গেলে আমার অনেক উন্নতি রয়েছে, তাই আমি স্পিরিচুয়াল। হঠাৎ যোগিনী হয়ে গেছে, কি একটা শুক্র না কি কোন ঘরে আছে, সেই জন্য আমাকে স্পিরিচুয়াল হতেই হবে। আমি শুক্রাচার্যের কাছে আমি নিজের নাম নিয়েছিলাম এটাতে, কি জানো? গুপ্তাচার্য। গুপ্তাচার্য, নমস্কার আমি গুপ্তাচার্য। গুপ্তাচার্য উইল বি ব্যাক, ঠিক আছে? গুপ্তাচার্য আবার আসবে, কিছু একটা বলবে। হ্যাঁ অবশ্যই এই সিরিজটা আসা দরকার, একদম একদম। আমার হেভি লেগেছিল। আমি একটা করব 3 মিনিটে বশীকরণ। ও বাবারে বাপরে, আমি এটা সব জায়গায় বলি 5 মিনিটে বশীকরণ। আমাকে একটা কথা বলো, ট্রেনের গায়ে লেখা থাকে 3 মিনিটে বশীকরণ, নাম্বারটা লিখলাম, সেভ করলাম, ফোন করলাম, কথা হলো, ঠিক আছে? এবার ধরো লাইনটা ব্রেক করছে, 3 মিনিট তো ওখানেই কেটে যাবে। তোমাকে একটা 3 মিনিটে কি করে বশীকরণ হবে? এরকম একটা নাম্বার পেয়েছিলাম, বদমাইশি করবে, তার ঠিকানা পেয়েছি ধপধপি বলে একটা জায়গা আছে ওইখানে, ঠিক আছে? ওখানে ওদের পুরো চেন থাকে। তো এবার আমরা একটু মজা করি, আমাদের মানে আমরা ভাবছিলাম যে এর উপর একটা স্ক্রিপ্ট লেখা যায়, আমরা একটা ভাবছিলাম, তখন ঘুরে আসি কি হয় দেখি। তো ওখানে গেছি, দেখছি হোমিওপ্যাথি ওষুধের দোকান, বলছি এখানে নাম্বার, বলছে হ্যাঁ এখানেই আপনি বসুন। মানে চারিদিকে পুরো হোমিওপ্যাথি ওষুধের দোকান, তার আড়ালে এইসব কাজ হয়। তখন আমি বলেছি, আমি আর শুভম গেছিলাম, বলছিলাম যে আমরা বিয়ে করতে চাই, কিন্তু আমার বাড়ি থেকে মেনে নিচ্ছে না, আমার একটা মানে সমস্যা তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের উপর কেউ কালো জাদু করছে। বলছে যে কালো জাদু দেখছি, দাও তোমাদেরই না। তখন বলছে কী সব করলো, বললো যে সেটা কি কোনো মহিলা? হ্যাঁ মহিলা। বলে আমার মায়ের ছবি দেখিয়েছি, হ্যাঁ এই তো এটা চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমাদের সঙ্গে তোমাদের বশীকরণ করা হয়েছে। চোখে মুখে স্পষ্ট ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায় না ভবিষ্যতে। বলছে যে তুমি বরঞ্চ ওনার একটা চুল আর জামা কাপড় নিয়ে, চুল কি করে নিয়ে আসবো?
বলছে যে কোনো চুল নখ ইউজ জামা কাপড় আমাকে এনে দাও আর বাড়ির ধুলো, ওকে আমি ঢিট দিয়ে দেবো। হ্যাঁ, তারপরে কি সব একটা কলসি মতো দিল, সেটা এরকম বললো যে দুজনে মানে ফু দিয়ে এরকম গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, দেখবে তোমাদের। চলে এসেছি প্রথমে, তারপর বলেছে যে এটার জন্য কত টাকা বলেছিল, যে 1000 টাকা না 2000 টাকা ওরকম বলেছিলাম। বললাম আমরা কোত্থেকে পাবো, আমরা তো এখন স্টুডেন্ট, আমার কাছে তো এখন 100 টাকাও নেই, আমরা এত দূর ট্রেনে করে এসছি, 50-এর অফার হয়ে গেছে। আমি বলেও দিচ্ছি কি রেট হতে পারে এটার, একটা জোক আছে এটা নিয়ে, একটা লোক হাত দেখাতে গেছে জ্যোতিষীর কাছে, এ বলছে আমার টাকা পয়সাটা দেখতে হবে, দেখি এইখানটা বৃহস্পতি থাকে, দেখে এখানটা যত মানে এইখানটা প্যাডটা যত ভালো হবে, মোটা মোটা হবে, বেশি টাকা। টিপে টিপে জ্যোতিষী বলছে যারা রোগা পাতলা তাদের মানে হবেই না, না হবে, এই প্যাডিং গুলো উঁচু থাকে। আচ্ছা, তো যার এই প্যাডিংটা বেশি বলা হয় যে যার এটা উঁচু হয়, এটা বৃহস্পতি স্ট্রং, তার মানে তোমার টাকা আসবে। তো টিপে টিপে বলছে বাহ আপনার বৃহস্পতিটা তো খুব ভালো, এখানটা বেশ ফোলা ফোলা। লোকটা ঠাস করে চড় মেরেছে, কি হলো বললেন কেন, একটু আগে আমি পিঁপড়ে কামড়ে দিয়েছি, এখানটা ফুলে যে তাই, এটা এমনি ফোলা নয় আমার। এইরকম গুপ্তাচার্যর কাছে এই ধরনের লোকই আছে, বুঝছো? নমস্কার, আমি গুপ্তাচার্য। এই সিরিজ প্লিজ খুব তাড়াতাড়ি আসুক। আমি অনেকবার দেখেছি, আর তখন আমার পডকাস্ট চলছে, আমি তখন মানে আগে তখন বুঝতাম না যে কিভাবে একটা পডকাস্ট আমি একটা মানুষকে চেয়ারে বসাচ্ছি, তার কি কি জিনিস থাকলে তাকে একটা চেয়ারে বসানো যেতে পারে। হ্যাঁ, মানে সেখানে তার কথা লোকে কেন প্রোফাইলে 10,000 ফলোয়ার, মাঝে মাঝে একটুখানি কন্ট্রোভার্সি থাকলেই চেয়ারে বসানো যায়, আমি বলে দিচ্ছি না। আমি তাছাড়াও বলছি আর কি, তখন বুঝতাম না যে একটা মানুষকে ভালো কথা বলতে হবে, এসব তো তখন বুঝতাম না। যে কেউ চলে আসে, তোমার ভিডিওটা তখন এসেছিল, আমি এত বেশি রিলেট করেছিলাম, মানে ভাবা যায় না তখন। তারপরে তো তোমার ভিডিও এলো যেটা হচ্ছে 30 টাকা। এই যে চারিদিকে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটিং হচ্ছে, তুমি উন্মেষ দা, বঙ্গাই, আরও যারা রয়েছে, তারা এক ধরনের ক্রিয়েশনের সঙ্গে রয়েছে, কন্টেন্ট ক্রিয়েট করছো। এখন যারা কন্টেন্ট ক্রিয়েটার, প্রচুর ফলোয়ার্স, তাদের বিভিন্ন রকমের যে কন্টেন্ট, সেগুলো চোখে দেখা যায় না, প্রচুর ফলোয়ার্স দেখো তো, ফলোয়ার্সরা ফলো করে গালাগাল দেবে বলে কমেন্ট বক্সটা খুলবে, মানে সেটা তো নয় গালাগাল দিও, যাতে তো ওদের কিছু যায় আসছে না, ওদের তো যেটা হওয়ার সেটা তো হয়ে যাচ্ছে। কি হয়েছে, দুদিন বাদে তো ওটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে। আজকে 30 টাকা 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি চলছে। তোমার মনে হয় 6 মাস 8 মাস পরে যখন আবার নতুন কোনো টপিক খুব ট্রেন্ডিং হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, বেঙ্গলের মধ্যে বলছি আমি, সেটা ছাড়া আমি ভাবলাম যে তার খাবারের দোকানের অ্যাড দিচ্ছে, তার আগেও সেই জোরে জোরে পড়ছে, সেটাও এখন। তোমাকে আমি একটা ছোট্ট কথা বলি, তাহলে বুঝবে যে আমার কতটা সত্যি। যাদের এত ফলোয়ার আছে, তো প্রচুর ফলোয়ার, মিথ্যে কথা নয়, প্রচুর ফলোয়ার, তুমি তাদের পেজটা ঢুকবে, একদম তাদের প্রথম দিকের ভিডিওগুলোর ভিউ দেখবে, কারেন্টলি যেগুলো দিচ্ছে সেগুলোর ভিউ দেখবে আকাশ পাতাল তফাৎ। কারণ অলরেডি পড়ে গেছে। কত শুনবে লোকে, এক কথা, এক বিরিয়ানি, এক ঢোল, এক কাঁসর, চলে না এগুলো। এছাড়া ব্লগিং এর নামে যেগুলো চলছে, সেগুলো তুমি দেখেছো? কি বলবো বলো তো, আমি প্রচুর খিল্লি করেছি। আমি দেখেছি দাঁত মাজতে মাজতে উঠে বলছে আমার বর অনেকক্ষণ ঘুমোয়, কেন ওঠে না জানি না, যে আমাদের শাড়ি কিনতে যাওয়ার কথা। হ্যাঁ, এইগুলো হচ্ছে এখন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা তাদেরকেও বলছি। দেখো কিছু করার নেই, কারণ যারা তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটার বলে ডাকছে, তাদের কাছেও সঠিক ধারণা নেই কন্টেন্ট কোনটা। তাদের কাছে হচ্ছে ভিডিও হিসেবে যেটা আপলোড হয় ফেসবুকে বা ইউটিউবে, সেটাই কন্টেন্ট। কিন্তু তুমি যদি নিজে বসো যে তুমি কোনটা ইগনোর করবে আর কোনটা তোমার দেখার মতন একটু পাতে দেওয়ার যোগ্য মনে হবে, তুমি বেছে নিতে পারো। এবার দেখো, যে নিজেই নাইটি পরে রোজ সকালে উঠছে এবং তার জীবনে ওই বাড়িটাকে সামলানো, তার মনে হচ্ছে যে আরে এই মেয়েটাও তো আমার মতোই কাজ করছে, অথচ দেখেছো ব্লগ বানাচ্ছে, সে নিজের সাথে রিলেট করছে, তার একবারও মনে হচ্ছে না যে এটা কন্টেন্ট নয়। বিকজ সে তো নিজের জীবনটাকে গুরুত্বপূর্ণ জানে, তার জীবনটা তো গুরুত্বপূর্ণ, এটা তো আমি ডিনাই করতে পারবো না। প্রত্যেকের কাজের জায়গা থাকে, কেউ অফিসে কাজ করছে, কেউ তার বাড়িটা সামলাচ্ছে। বাড়ি সামলানো কি কম বড় কাজ? আমার তো মনে হয় যে মহিলা বাড়ি সামলাচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে, কিন্তু তারা আবার বেরিয়ে বাড়ি ফিরে কি খাবে সেটাও ভাবতে হচ্ছে, করতে হচ্ছে, এটা একটা ম্যামাথ টাস্ক। কিন্তু সে আবার তারই ফাঁকে যখন দেখছে তারই মতন কাজ করে একটা মেয়ে সেই কাজটাকেই ভিডিওতে দেখাচ্ছে, তার মনে হচ্ছে যে দেখো আমার জীবনেরই রিফ্লেকশন, সেটা আমি দেখতে পাচ্ছি, আরেকজন করছে,
তার কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, যেটা আমি করছি সেটা যখন সামনের লোকটাও করছে এবং সেটা আপলোড করছে, তাতে লাইক পড়ছে, দ্যাট মিনস মানে সে নিজেকে ভ্যালিডেট করছে ওটা দিয়ে, তার নিজের ভ্যালিডেশন সে খুঁজছে। কারণ তাকে কেউ কোনোদিন কোনো মহিলাকে দেখেছো কেউ পিঠ চাপড়ে বলে দারুণ কাজ করেছো তুমি, না, সকালে উঠে বাচ্চা স্কুলে গেছে, পেট খারাপ হয়েছিল, লোমোটিল খাইয়ে তুমি পাঠিয়েছো, বর্গের রুটি তরকারি দিয়েছো টিফিনে, খেয়ে গেছে, এসে কি খাবে সেটাও জোগাড় করা গেছে, কেউ বলে না। কিন্তু প্রমোশন পেলে কি করছিস, তোর মতো কেরিয়ারিস্ট মেয়ে খুব কম দেখা যায়। সে তো ভ্যালিডেশনটা পাচ্ছে না, ভিডিওটা দেখে মেবি পাচ্ছে, সেটা তুমি আমি বুঝবো না, কারণ আমাদের সেই পিছু টানটা নেই, ওর আছে। তো আমি কোথাও গিয়ে ডিনাইও করতে পারি না, আবার অ্যাপ্রিসিয়েটও করতে পারি না, কারণ আমি রিলেট করছি না, কিন্তু যে করছে তারটাও আমি ফেলে দিতে পারবো না, নইলে এত ফলোয়ার্স বা এত ভিউ কোত্থেকে আসছে। ঠিক। আচ্ছা, ইউটিউব বা ধরো তো ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ার যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদম মানে তোমার যে প্রফেশন বা তুমি যে ধরনের কন্টেন্ট বানাও, তো সেই ক্ষেত্রে কি কোনোভাবে আগামী দিনে কোনো আনসার্টেনিটির সম্ভাবনা রয়েছে? নিশ্চয়ই আছে। আমি অলরেডি আনসার্টেনিটি দেখছি। আমার ফেসবুক আগে প্রচুর ভিউ হতো, প্রচুর ফলোয়ার্স নিজে থেকে আসতো, এখন কোথাও গিয়ে ফেসবুকটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে যারা একটু পুরনো তাদের মধ্যে। মানে ধরো আগে আমার যে ধরনের রিচ ছিল, আমি একটা ভিডিও দেওয়া মাত্রই আমার সমস্ত ফলোয়ারের কাছে পৌঁছচ্ছে, সেটা এখন আর পৌঁছয় না। আমি জানি না কেন, আমার কাছে কোনো কারণ নেই, কারণ প্রত্যেকের একটা নিশ তো তৈরি হয়, আমার সেই নিশটা আমার অডিয়েন্স কাছে পৌঁছচ্ছে না। মানে সেটা কি কোনো ফেসবুকের সমস্যা হতে পারে? দেখো আমি যেরাম বানাই আমাকে ওইভাবে দেখতেই লোকে চায়, নাহলে তারা ফিরে ফিরে আসবে কেন, রাইট? আমি ঘরের মধ্যে একটা কমফোর্টেবল জায়গায় বসে বক্তব্য রাখি, খুবই সিম্পল ভাবে সেটা। হ্যাঁ, মানে আমার কথাটাই বিক্রি হয়, আমার কিন্তু আর কিছু ভিডিওতে নেই। আমি রিসেন্ট একটা স্কেচ বানিয়েছি, এর আগে আমি কোনোদিন এই ধরনের কিছু করেছি? আমি করিনি। দিস ওয়াজ দ্য ফার্স্ট, এবং ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে মানুষজনের কাছে, যা বুঝলাম কমেন্ট দেখে। কিন্তু তাতেও এটা আমি আগে দিলে এটা আমার 2 মিলিয়ন ভিউজ হতো, এটা 4.5 লাখ ভিউ হয়েছে। তার মানে কি, লোকের কাছে দেখা হলে রাস্তায় বলছে আপনার ভিডিও তো আমার কাছে আসে না, আর করেন না, অথচ আমি দিচ্ছি। তাহলে তো আমাদের মানে এটা কোনো টেকনিক্যাল সমস্যা, আমি বলতে পারবো না। এদিকে আমার পেজ হেলথ দেখছি ঠিকঠাক আছে, সব গ্রিন, তা সত্ত্বেও হচ্ছে। তখন আমাকে কি বুঝতে হবে যে না, এইটার উপর ভরসা করে থাকাটা উচিত না, আই শুড ডু আদার থিংস অ্যাজ ওয়েল। তুমি কি কিছু ভাবছো? দেখো আমি লেখালেখিটা তো করি, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত যদি তুমি খুব হাইফাই একজন পরিচিত নাম হয়ে না ওঠো লেখক মহলে, তাহলে শুধু লিখে রোজগার করাটা খুবই অনির্দিষ্ট, মানে অনিশ্চিত, সরি। কিন্তু তবু আমি থামলে তো চলবে না, আমি বাজে খরচ করি না, ভালোই লাইফ লিড করি, ভালো সচ্ছল লাইফস্টাইল লিড করি, কিন্তু হ্যাঁ এক্সেসিভ কিছু উল্টোপাল্টা খরচ করি না। তাই আমার ওই দিকটা টাচউড আমি নিজেকে মনে করি সিকিওর করতে পেরেছি। আর সেকেন্ড থিং, আমি এই যে স্কেচ যেরকম দেখছো অন্যান্য ধরনের ভিডিও করার চেষ্টাও করছি, এবং আমি ফোকাসটা রাখছি ইউটিউবের ওপরেই। হ্যাঁ, মানে আমার যে চ্যানেলটা ঝিলাম গুপ্তা অরিজিনাল, এই চ্যানেলটা আমার অনেক দিন আগে খোলা, মানে যতদিন পেজ আছে ততদিনই চ্যানেল আছে, কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওই দিতাম না। আমার মনে হতো যে এই চ্যানেলে দেওয়ার জন্য আলাদা মেবি কিছু লাগে, আরও ঝকঝকে হতে হয়, যেখানে ফেসবুকটা অনেক বেশি ক্যাজুয়াল, অনেক বেশি লিভিং রুম টাইপ। তো আমার মনে হতো যে ওটাই করে পরে দেখে নেবো, তো ফেলেই রেখেছিলাম। তো চ্যানেলটা এখন গ্রো করছে ভিডিও দিচ্ছি বলে। তুমি তো এর আগে অভিনয়ও করেছিলে কলকাতা চলন্তিকা, হ্যাঁ, খুবই ছোট্ট একটা জায়গা ছিল আমার। হ্যাঁ, তো এরপরে কি তোমার অভিনয় নিয়ে কোনো ইচ্ছে রয়েছে? ডেফিনেটলি আছে। দেখো আমরা যেগুলো করি তো অভিনয়ই করি, একদম। এখন যেভাবে আমি কথা বলছি ওটাও অভিনয়, আমি তো এত পরিশীলিত কথাবার্তা আমার নয়, কিন্তু করতে হচ্ছে, বলছি। তবে এইটুকু জানি, যদি আমি আসরে নামি, সুযোগ পাই, আমি ডেফিনেটলি ভালোই করব। একদম, সেই বিশ্বাস আমারও রয়েছে। যে প্রশ্নটা আরো মাথার মধ্যে ঘুরপাক খায় সেটা হচ্ছে, খুব ডেসপারেটলি জিজ্ঞাসা করছি, কারণ আমরা তো ছোটবেলা থেকে বিভিন্ন রকমের চয়েস, মানে আমরা মেয়েরা বলতেই তাকে পিঙ্ক জামা কাপড়, পিঙ্ক টয়েস, আর ছেলেরা মানে ব্লু কালার, এটা চিনিয়ে দেওয়া হয়। তুমি মেয়ে মানে তোমার ফেভারিট পিঙ্কই হতে হবে, বা ছেলে হলে তাকে ব্লুই হতে হবে। একটা ছেলের পিঙ্ক পছন্দ হলেও তাকে বলা হয় মেয়েলি। তো সেই জায়গায় তোমার বেড়ে ওঠা, তোমার খেলাধুলা আর 5টা মেয়েদের থেকে আলাদা। যেমন আমিও কোনোদিন রান্নাবাটি, পুতুল খেলা এসব কোনোদিনও করিনি, আমার পছন্দও ছিল না। আমি যখন প্রাইমারিতে পড়তাম, আমার কোয়েট স্কুল ছিল, আমার এই ফুটবলটাই ভালো লাগতো। আমি বাবা মাকেও বলতাম আমার খুব ইচ্ছা বৃষ্টির মধ্যে কাদা মেখে ফুটবল খেলবো।
তো যাই হোক, এইখানে কিছু কিছু আইডিওলজি তো আলাদা হয়, তো সেক্ষেত্রে তোমাকে কোনোদিনও কোথাও থেকে কিছু শুনতে হয়েছে যে তুমি টমবয়? এখনো শুনতে হয়, সত্যি কথা বলবো। যখন আমি, দেখো আগে কিরকম হতো, ওই মুচকি হাসি, একটা আত্মীয়রা টোন মেরে দিল, টিচার মুখ করলো, এগুলো অনেক পার্সোনাল লেভেলে ছিল। এখন যেটা হয়ে গেছে, আমি তো পুরো কি বলবো, বহু সংখ্যক মানুষের কাছে ওপেন আপ হয়ে যায় যখন আমি একটা ভিডিও থ্রু দিয়ে তাদের কাছে পৌঁছাই। আর কি বলতো, লোকের কমেন্ট করতে টাকা লাগে না, তারা সবসময় একটা উল্টোপাল্টা এমন কিছু লেখে যেটা গিয়ে এর বুকে বিঁধবে এমন কথা বলবো। ঠিক। কিন্তু দেখো, আমি যখন মেয়েদের হয়ে কথা বলি, মেয়েদের ইস্যুকে অ্যাড্রেস করে ওপেনলি কথা বলি, মাই রাইট, মাই চয়েস, মাই এই মাই এই সবগুলো বলার সাথে সাথে যদি আমি এবার প্রত্যেকটা লোকের সাথে হাউমাউ করে ঝগড়া করি, তখন তাদেরই ইম্পর্টেন্স দেওয়া হয়। ঠিক না? দেখো, রাত্রিবেলা কুকুর চেঁচাবেই, তুমি ঘুমোবে, সেই সময় যদি মনে হয় কুকুর বিরক্ত করছে, সেটা নয়। কুকুর অ্যাকচুয়ালি আননোন কিছু দেখলে, রাস্তা শুনশান হয়ে গেলে সতর্ক করার জন্যই হোক বা নিজেদের ইনস্টিংক্ট থেকেই হোক চেঁচায়। তো তখন কি তুমি কুকুরকে চুপ করাতে যাও? তুমি জানো দেয়ার ইজ এ রিজন। ঠিক। এই লোকগুলো কিছুটা ওরমই, এদের সাথে আমি কুকুরের তুলনা করছি না, তাহলে কুকুরের অপমান হয়, কিন্তু এরা এই ধরনের, এরা চেঁচাতে পারলে আর কিছু চায় না। কিন্তু মানে বিষয়টা হচ্ছে, এদেরকে কেউ গুরুত্বই দেয় না, এদের চেঁচানোটাও তাই। এদের কতটা কথা আমি এরা বাড়িতে এদের কোনো গুরুত্ব নেই। এদের যত আস্ফালন সোশ্যাল মিডিয়ায়, জানে আমাকে খুঁজে খুঁজে বার করবে না, যত কমেন্ট করে দেখবে। আগে আমি খুব হুটোপাটি করতাম, রিপ্লাই দেবো, দেখি এটা কে, সব দেখতাম লকড প্রোফাইল। তার মানে এদের পেছনে ওই দমটাও নেই যে আমি নিজের ছবি দিয়ে, নিজের মুখ দিয়ে নে কি করবি করে নে, বলেছি বেশ করেছি, এটাও নেই। ঠিক আছে, খুব বেপরোয়া কিছু লোক হয়, তারা খুব অসভ্য, তারা এগুলো করে। কিন্তু এখন যে জায়গাটা চলে এসেছি না, আমি আগেও বহু জায়গায় বলেছি, তোমার জনপ্রিয় হওয়ার পরের কথা, আমি তোমার ছোটবেলা আমি সত্যি কথা বলবো, আমি খুব শাই ছিলাম। মানে আই ওয়াজ আ ভেরি মিক অ্যান্ড মাইল্ড চাইল্ড। আমাকে চুপ করিয়ে রাখাটা আমাকে খুব ইজি ছিল। মানে মারবো এক থাপ্পড়, এরকম একদম কাছের জনদের কথা বলছি। আমি বসে আছি, আমার মাথায় বুটওয়ালা পা রেখে দাঁড়িয়ে আছে, মজা নিচ্ছে, স্বীকার করেছিলাম, আমি ফ্র্যাঙ্কলি বলছি, করেছে আমার সাথে। আমি বসে ছাদে খেলা করছি, জুতো পরে আমার মাথায় পাটা রেখে, একটা পা রেখে এরকম করে দাঁড়িয়ে আছে, এটা তার কাছে মজা। তখন আমি কিছু বলতে পারিনি, আমার ইচ্ছে করছিল যে ছাতে ইট ফিট রাখা ছিল, একটা তুলে ওর মুখে মারি, পেরেছি করতে। এখন সাহস পাবে না। তো আমার মনে হয় প্রত্যেকের না নিজের ক্যারেক্টার, পার্সোনালিটি, কারেজ, এগুলো তো কি বলবো, একটা মানুষের চারিত্রিক গঠনকে ঠিকঠাক করতে অনেক সময় লাগে। অনেকের কি বলবো, চারপাশ বদলালে, তাদের জীবিকা বদলালে, সেগুলো বদলে যায় আস্তে আস্তে। আগে আমি ফটো তুলতে আমার খুব দ্বিধা হতো, এই যে এত কথা বলছি, জানি সামনে এতগুলো ক্যামেরা আছে, ভাবতেই পারি না আমি। পাসপোর্ট ফটো তুলতে গেলে এরম করে থাকতাম, পাছে আমার দাঁতগুলো বড় উঁচু সমানে, ছোটবেলা থেকে শুনে এসেছি, যদি বাজে লাগে এরম মুখটাকে টিপে আমি ছবি তুলতাম, খুব খারাপ দেখতে লাগবে আমার। এখন মনে হয় আই অ্যাম ওয়ান অফ দ্য মোস্ট গুড লুকিং পিপল ইন আর্থ। আজকে তুমি যেরকম সেভাবেই লোকে তোমাকে পছন্দ করে, তুমি আজকে অন্যরকম হলে যায় আসে না। আমি নিজেকে খুব পছন্দ করি, অবশ্যই। আই লাভ মাই সেলফ, মানে ভেরি মাচ, আই লাভ মাই সেলফ দ্য মোস্ট। তুমিও নিজেকে এভাবেই ভালোবেসো, সত্যি কথা বলছি। যদি ভালোবাসা, প্রেম বলে কিছু থাকে, সেটা সবার আগে সেলফ লাভ। শুনতে পারো না এসব সেলফ লাভ, এসব এখনকার কনসেপ্ট, সত্যিই এখনকার কনসেপ্ট। কারণ আগেকার দিনে আমাদের মা ঠাকুমাদেরকে শেখানো হতো, আগে বাড়ির ছেলেরা খাবে, বড়রা খাবে, তারপর তুমি খাবে। কেন ভাই? ও ভোর থেকে উঠে জাঁতা পিসছে, ওর খাওয়ার অধিকার নেই? খিদে পেলে সবার খাওয়া হয়ে যাবে, তারপর সব বাসন সরিয়ে রেখে নিজেরা একটু খেতে বসবে। অনেকে তো বরের পাতে খেত, কারণ তাদেরকে ওটাই শেখানো হয়েছে। কেন খাবে? ওটা কি খুব হাইজেনিক? ঠিক কেন করবে? ঠিক সেরকমই, তোকে দেখতে ভালো না তো তোমার লাগছে না ভালো, আমি হয়তো মনে মনে বলছি তোমার থেকে বিচ্ছিরি দেখতে লোক আমি দুটো দেখিনি, আমি সেটা তোমায় বলতে যাচ্ছি না। লোকে মানে স্ট্রেট ফরওয়ার্ড হওয়া আর অসভ্যতার মধ্যে পার্থক্য বোঝে না, সেগুলো বলেও দেয়। কিছুদিন আগে পর্যন্ত প্রচন্ড বডি শেমিংয়ের শিকার হয়েছি, যেহেতু আমি অভিনয় প্রফেশনে রয়েছি। আগে এরকম ছিলাম না, হঠাৎ করে ওয়েট পুট অন করেছি, খুব গায়ে লাগতো। এখন সত্যি সেগুলোকে ঝেড়ে ফেলতে শিখেছি, যে না আমি আমি আমার কাজে ফোকাস করব।
এখন না, দেখো, বুঝতে শিখেছি আমি- অভিনয় করতে দেখো, গেলে চেহারাটা ইম্পর্টেন্ট স্বরলিপি, নয়, চেহারাটা ইম্পর্টেন্ট আমি মানি, ফিটনেসটা তার কারণ ইম্পর্টেন্ট। ফিটনেসও না, চেহারাই আমি বলছি, তুমি যেটা বলছো। আজকে কোনো মেয়ে যদি বলে আমার আওয়ার গ্লাস ফিগার নয়, তার জন্য আমার খারাপ লাগে, তাহলে এই খারাপ লাগাটাকে আমি ফেলে দিতে পারবো না। আজকে যদি কেউ মডেলিং করতে চায়, র্যাম্প ওয়াকে ধরেই নেওয়া হয় আইডিয়াল ফিগার, যেটা আমরা বলি একদম আওয়ার গ্লাস না হলে নেয় না। কিছু ক্ষেত্রে তো পুরো হাড় কঙ্কাল সার লাগে, প্যারিস ফ্যাশন উইক দেখলে। এবার যেখানকার যা রিকোয়ারমেন্ট, অবশ্যই তুমি যদি সেখানে ফিট না হও, তাহলে ইট ইজ আপ টু ইউ যে তুমি সেখানে ফিট হওয়ার যদি তোমার ইচ্ছে থাকে তাহলে তুমি সেটা করো, আদারওয়াইজ তো ফিট হবে না, তোমার স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে। চেষ্টা তো করো। আমার কাউকে না এই যে মোটাকে মোটা বলবেন না, তো তা কি বলবো, রোগা বলবো? মোটাকে মোটাই বলবো, কিন্তু তাকে নিয়ে হাসবো কেন? সেটা একটা বডি টাইপ। আমি যেমন, আমি রোগাও নই মোটাও নই, আমি আমার হাইট অনুযায়ী একটা ব্যালেন্স জায়গায় কোথাও গিয়ে আছি। আমার কি ভুঁড়ি নেই? আমার ছোটখাটো টায়ার আছে পেটে, সেটা আমি ডিনাই কোথায় করছি, আছে ভাই। তুমিও আমাকে বলে ভাই তোর ভুঁড়ি হয়েছে, বলে হ্যাঁ হয়ে গেছে, কি করবো বল, বাটার ফাটার খেয়ে নি। কিন্তু যদি এ বাবা ভুঁড়ি হয়ে যায় কমাস, ফালতু একটা ইয়ার্কি মারো, তখন আমার গায়ে লাগবে। তুমি যদি স্বরলিপি খুব মোটাই হয়, বললাম স্বরলিপি তুমি মোটা হয়েছো না, জায়গায় গোলু গোলু লাগছে, এটার মধ্যে খারাপ কিছু নেই। কিন্তু দেখেছিস মালটা কি মোটা, পিছনে গিয়ে বলছি বা তোমাকে, আর কত খাবি, কত ধ্বংস করবি বাপের, একটু কি ইচ্ছা করে না ঠিকঠাক হতে, বন্ধুগুলোকে দেখ, দিস ইজ ব্যাড। মোটা হওয়া কি খুব অন্যায় নাকি? বেশ করেছি ভাই মোটা হয়েছি, মোটা হওয়া শরীরের জন্য খারাপ, অনেক রোগ হয়, তার জন্য তুমি কনসার্ন হও, তাকে নিয়ে খিল্লি মেরো না। মোটা হওয়াটাও বডি টাইপ, রোগা হওয়াটাও বডি টাইপ, তাতে কি হয়েছে? রোগাকে রোগাই তো বলবো, মোটা তো বলবো না। ঠিক কথা, একদমই তাই। আমরা রোগাকে রোগা বলছি, হ্যাঁ, তো ওটা কি কোনো অন্যায়? রেপিস্টকে রেপিস্ট বলবো না, তো কি সাধু বলবো? সেরকমই কথা। তা অনেক সিরিয়াস আলোচনা হলো ছিলাম দি, এবার তোমার কাছ থেকে ভূতের গল্পটা শুনবো। তুমি বলছিলে এটা কি অসিরিয়াস আলোচনা? না, অসিরিয়াস না, মানে এটা হচ্ছে আরো একটু ইন্টারেস্টিং ব্যাপার। দেখো, আমি সব পডকাস্টে যদি একই ভূতের গল্পগুলো বলে বেড়াই তাহলে খুব বাজে হবে না। তুমি এর আগে ভূতের গল্প বলেছো? বলেছি। আমি তোমার অন্য ঘটনা বলি। ঠিক আছে, বেশ। আমার যে ছোট গল্পের বইটা আছে, তাতেই ঘটনাটা অন্যভাবে আছে, আমি এটাকে গল্প আকারে দিয়ে বেশ বেশ বেশ। আমি এটা তোমার নিজের এক্সপিরিয়েন্স? হ্যাঁ, মানে এক্সপিরিয়েন্স আমি শুনেছি তার থেকে, মানে যার জীবনে ঘটেছে সে আবার সেই শুনে কথা বলছে সেটা নয়, আচ্ছা, তারই হয়েছে। আচ্ছা, আমি একটা শ্মশান মন্দিরে যাই, মানে মন্দিরটা শ্মশানের ভেতর, শ্মশান কালীর মন্দির, কোথায় সেটা বলছি না, যাই আমি প্রণাম করতে, পুজো দিতে। মাঝে মধ্যে যাই, খুব মানে কি করব বুঝতে না পারলে, খারাপ লাগলে হয় না, মন খারাপ, ফেসটা ভালো যাচ্ছে না, একটু ঠাকুরকে বলে আসি। আমি খুব মানে কালী ঠাকুরকে ভালোবাসি, তো গিয়ে বলে এলাম, ওরম যাই। তো ওখানে গিয়ে আমি এক ভদ্রলোককে দেখি, উনি একটা ওই দেওয়ালের সামনে ছোট্ট একটা ক্যালেন্ডারে পুজো করছেন, আর সামনেটা একটুখানি সিমেন্ট দিয়ে জাস্ট লেপা পোচা করে দেওয়া, যেরকম মাটির বাড়িতে থাকে। তো আমি ওনাকে বলি কি করছেন এইখানে? এটা দেখছি কি একটা ছোট্ট এইটুকু মদের বোতল বার করেছেন, ব্র্যান্ডটা বলছি না, বাট ইট ওয়াজ হুইস্কি। আচ্ছা, দেখলাম উনি একটা ছিপিতে ঢাললেন কিছুটা, এরকম আঙুলে করে ফোঁটা দিলেন, কয়েকটা একটা ছক মতন কি কাটা, প্রত্যেকটা ছকে যেখানে ডট তৈরি হচ্ছে উনি এক ফোঁটা করে ওই হুইস্কির ড্রপ দিচ্ছেন। তারপরে একটা মাটির কুঁজোর মতো রাখা, যেটা মাটিতে বসানো, মানে ওটা তুমি তুলতে পারবে না, আটকানো। উনি আবার দুটো ওই ছিপি দিয়ে ঢেলে ঢেলে দিলেন ভেতরে, কি সব মন্ত্র বললেন, ছড়িয়ে আবার বোতলটা, ঠিক যেন ওটা কোনো মদ নয়, যেন সেই তেল বা জলের মতো, কিন্তু ওটা মদ, আবার ঝোলায় রেখে দিয়ে প্রণাম করলেন। আমি চুপচাপ ওর শুধু পুজোটা দেখে এলাম। দিয়ে যখন শেষ হলো উনি আমার দিয়ে তাকে খুব অল্প করে হাসলেন। আমি বললাম, ঠাকুরমশাই কিছু যদি মনে না করেন, আমার এই ধরনের জিনিসপত্র দেখতে শুনতে ভালো লাগে, জানতেও ইচ্ছে করে, তো আপনি একটু বলবেন প্লিজ এটা কি হলো? যা আমি পুজো করলাম। বললাম, আমি তো এরকম ধরনের পুজো তো দেখিনি, আপনার ভয় লাগে না এরকম রাত্রিবেলা এরকমভাবে পুজো করছে? উনি হাসছেন, কিছুই বললেন না। তখন আমি বললাম, আমি একটু লিখি তো, অত প্লট মাথায় আসে না, একটু যদি বলেন, আপনি জীবনে তো অভিজ্ঞতা ভালোই হয়েছে এই ধরনের জিনিসের সাথে যদি যুক্ত, কিছু যদি বলেন। তখন বললেন, এক কথায় রাজি হলেন এবং বললেন যে উনি যখন ছোট, মানে প্রায় 14-15 মতো বয়স, ওনার শ্মশানে আসতে খুব ভালো লাগতো ছোট থেকে।
এবং উনি ওই এলাকারই ছেলে। তো ছোটবেলায় উনি একদিন আসছিলেন, তখন এসে দেখলেন যে দুটো লোক এসছে, একজন মহিলা একজন পুরুষ। তারা ওই শ্মশানের ভেতর বসে কী সব পুজো আর্চা করছে আর হাসছে নিজেদের মধ্যে। পুজো আর্চা মানে ওই ঠাকুরের চন্দন ঘষছে বা কিছু করছে, পুজো করছে। তখন মানে ওদেরকে দেখে কোনো সাধক বা কিছু মনে হচ্ছে না। তো উনি এসে আলাপ করেছিলেন, ওরা খালি হাসতো ওনাকে নিয়ে, বাচ্চা ছেলে তো তাই এটা ওটা প্রশ্ন, বলতে ওই যা বাড়ি পালা, এত কথা কি, ঠাকুর বাকুর নিয়ে পড়াশুনো কর, এইসব। এর হচ্ছে রাত্রির বেলা কি হয় দেখবো, ওরা এখানেই থাকছে, রাতে কি করে। সবাই যখন চুপচাপ শুয়ে পড়েছে, আরও অনেক প্রায় 50 বছর আগেকার কথা উনি বলছেন, তখন তো কুপ করতো চারদিক অন্ধকার। উনি এসছিলেন, এসে দেখছেন ওই ভদ্রমহিলা। এবার উনি বলেছেন, সত্যি মিথ্যে আমি জানি না, উনি বলছেন যে দেখলেন ভদ্রমহিলার গায়ে একটাও কোনো কাপড় নেই, মানে যেরকম নগ্ন দেহে অনেকে সাধনা করেন, গঙ্গার ধারে সাধনা করছেন, সামনে আগুনটা জ্বলছে, আর যে লোকটা সে পাশে না মাথাটা ঝুঁকিয়ে চুপ করে বসে আছে, সে সাধনার অঙ্গ নয় কিন্তু চুপ করে বসে আছে। এবং 3টে ছোট ছোট পাথর সামনেটা এরকম ঘুরছে, মাটি থেকে প্রায় 3-4 ইঞ্চি উঁচুতে 3টে পাথর জাস্ট ঘুরছে চক্রাকারে। সেইটা দেখে উনি চিৎকার করে উঠেছিলেন, সবটা দেখে। একে তো ওই মহিলাকে সকালেই হাসতে দেখেছে, ঠাট্টাই আর কি করছে, সে রাত্রিবেলা ওই রকম বিকট একটা অবস্থা, মানে সাধারণ লোক তো এইসব দেখে অভ্যস্ত না, সে ওইভাবে দেখে চিৎকার করে উঠেছে। এবং ভদ্রমহিলা তখন ওকে এরকম জড়িয়ে ধরেছে নাক পাশের মতো, বলছে সে বাঁধন আমি খুলতে পারছি না, এত জোরে আমায় চেপে ধরেছে, কেন এসছিস, এই মানে দেখে ফেলেছে কেন। দিয়ে ওকে ওই লোকটা তারপর উদ্ধার করে, ছাড়ায়, এবং ছাড়িয়ে ধাক্কা ফাক্কা মেরে চত্থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি গিয়ে শরীর খারাপ করে গেছে রীতিমতো, 2-3 দিন ওই দিক দিয়েই যায়নি। তারপর উনি যখন আসেন দেখেন যে ওরা চলে গেছে কোথায়। 3টে পাথর ওকে দিয়ে গেছিলো ইন দ্য সেন্স, আমি ভুল ভাল বলছি, যাওয়ার সময় 3টে পাথর ওকে দিয়ে গেছে, দেখা হয়েছে। মহিলা ওর সাথে একটাও কথা বলেনি, লোকটা দিয়েছিল, রেখে দে তোর কাছে। এইটা আমার শোনা, এবং উনি পূজারি মানুষ, উনি আমাকে বলেছিলেন। কিন্তু ওনার কাছে পাথরগুলো ঘুরেছে কিনা আমি আর জিজ্ঞেস করিনি। আমার শুনে কেমন একটা হচ্ছে, মানে এটা নিয়ে তোমার বইতে লেখা রয়েছে? এটাকে বেশ করে আমি একটা ছোট গল্প লিখেছি। বাহ, বেশ পড়ার ইচ্ছে রইল। দিলাম দিয়ে আমরা এপিসোডের একদম শেষে, তুমি খুব ভালো গান গাও। কি গাই বলো? যখনই ছোট্ট কিছু একটা প্রবলেম হচ্ছে, আমি গান গাইতে ভালোবাসি, খুব ভালো গাই, যখনই কেউ গাইতে বলে মাথায় কিছু আসে না, তখন আমার একটা গানই মনে, মাই নেম ইজ জিল্লাহ খান, এই গানটাই কেন আসে আমি জানি না। তাই গাও না, সেটা দিয়ে আমরা এপিসোড শেষ করব প্লিজ। কেউ গেয়েছে কোনদিন? এই যে সারে গামাপা হয়, এই যে জাজেরা বসে কেঁদে ফেলে, যদি গায় তার মানে কোনো জাজ কাঁদবে, থাপ্পড় মেরে কানের গোড়ায় লাগিয়ে বলবে বাড়ি চলে যাও, এটা গান হচ্ছে? তুমি প্লিজ আমাকে 2টো লাইন শোনো, মানে তোমার কাছ থেকে গান শুনবো যাতে দর্শকরাও শুনে, কারণ সেই সৌভাগ্য খুব কম মানুষেরই হয় দর্শকদের মধ্যে, তোমার ফলোয়ার্সদের মধ্যে। কি গাবো আমি, কি শোনাবো, আজ আনন্দ দামে। সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে, পরাণ তাহার নেবে কিনে, এই নব ফাল্গুনের দিনে, জানি নে तेरे मेरे मिलन की ये रहना, नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरे नैना, देखो ना तेरे मेरे मिलन की ये रहना।
জোরে উঠা করো, এত সামনে মাইক, পডকাস্টে কেউ এরকম করে না। তাই জন্য আমি হোস্ট, আমি গেস্ট, আমি সব, আমি গুপ্তাচার্য। অসাধারণ গেয়েছো। আবার এইটা শুনে আমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। সাধারণত লোকে ভালোই গায়, আমি অসাধারণ গেয়েছি, বাজে হয়েছে বলে। না একদমই না, একদমই না। বলো, গলা পুরো ধরা ভাঙা। ফুটুক আজ বসন্ত। তুমি কখনো প্রেমে পড়েছো? এটা আবার জিজ্ঞেস করতে হয়? না, আমি কোনদিন তোমাকে প্রেম করছি ভাই, প্রেমে পড়বো কেন? প্রেমে পড়া যায় না, প্রেমে ওঠা যায়। জানি না প্রেমে ওঠা যায়, প্রেমে পড়া যায় না। তাহলে প্রেমে পড়া ইজ ভেরি নেগেটিভ, সামথিং ভেরি নেগেটিভ ভাই। ভালো জিনিসে পড়বে কেন লোকে? আমি সিনেমায় নামছে কি নামবে কেন ভাই? বরং সে উন্নতি করেছে, উঠবে। তোমার কাছে প্রেম কি এটা জানতে চাইছি আমি। আমার কাছে, আমি তো জানি না। আমার কাছে প্রেম মানে হচ্ছে নিজে ভালো থাকো, সামনে যে লোকটাকে দেখো ভালো রাখো, বেশি টিকটিক করো না, কারোর বাবা বা মা হতে যেও না, তাহলেই খুব মুশকিল। তুমি কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো, কেন আসছো না, কি কথা বলছো। ফোন যদি দেখি সে মেসেজ করছে, আমি যেই দেখি যে আমার বিপরীতে যিনি আছেন তিনি মেসেজে কারোর সাথে কথা বলছেন, আমি চোখ সরিয়ে। আমার কাছে আমার কাছে এটা প্রেম। আমি কারোর মানুষের প্রাইভেসিকে রেসপেক্ট করার নাম প্রেম, আমার তাই মনে হয়। কারণ তিনি শুধু আমার সাথে তার ভালো একটা সময় শেয়ার করছেন তা তো নয়, তার নিজস্ব একটা জগৎ আছে, আমার সেটাকে রেসপেক্ট করা উচিত। তাই ওখানে, কারণ সেই জগৎটা তার কাছে আমি আসার আগে থেকে ছিল। সেখানে গিয়ে আমি হঠাৎ করে ঢুকে তার সেক্রেটারি হয়ে যাব, আমার তো দরকার নেই সেক্রেটারি হওয়ার। ঠিক কথা। আমি আমার জীবনেও কারোর খুব একটা নাক গলানো পছন্দ করি না, আমি লোকের জীবনেও নাক গলাই না, সে যেই হোক। থ্যাংক ইউ জিলামদি। টকবকের দর্শকদের, তোমার দর্শকদের কি বলবে? টকবক চ্যানেলটা টকবকই এগিয়ে যাক, এটা বলবো। আর সেকেন্ড থিং বলবো, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, প্রথম থেকে ভিডিও দিতাম না বলে সাবস্ক্রাইবার হচ্ছে না, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। একদম কথা দিচ্ছি, ঠকাবো না। জিলাম গুপ্তা অরিজিনাল ইজ মাই চ্যানেলস নেম। গুপ্তাচার্যও আসছে খুব তাড়াতাড়ি। নমস্কার, আমি গুপ্তাচার্য বলে আমি উলফাল কথা বলে অবশ্যই ভিডিও দেব, আপনারা দেখুন। আর টকবকের দর্শকদের জন্য আরেকটাও কথা বলবো, যে আমি যা বুঝলাম হোস্টের সম্পর্কে, বিশেষ করে আমি এই প্রথম, একটু বাড়িয়ে বলছি না বা তোমাকে খুশি করে বলছি না, কোনো মোবাইল দেখে কোনো খাতা নিয়ে আমি কাউকে না বসে কথা বলতে দেখলাম পুরো সময়টা। আমি অনেক হাইফাই লোকজনদের সাথে করেছি, তারা সবাই আমার খুব প্রিয় পছন্দের, কিন্তু কি হয় বলো তো, একটার পর একটা আমি আমার গেস্টকে কি প্রশ্ন করব সেটা সবসময় মাথায় রাখা যায় না, কারণ অনেক কথা হয়, একটা পডকাস্ট তো অনেক লেন্দি প্রসেস। কিন্তু আমি তোমায় সেটা করতে দেখলাম না, ইট ইজ রিয়েলি কমেন্ডেবল। থ্যাংক ইউ সো মাচ জিলামদি। আর আপনারা কি দেখছেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নিন। জিলাম গুপ্তার ইউটিউব চ্যানেল গুপ্তাচার্য আসছে কিন্তু, হ্যাঁ এবার সেটা গিয়ে সাবস্ক্রাইব করুন। আর আমাদের টকবকটাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আর আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে জানান। জিলামদি আছে, থাকবে, আবার আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, রোজ আমি। স্টে টিউনড, বাই।